সারা দেশে তো একটা অস্থিরতা আতঙ্ক ছড়িয়েই পড়েছে, ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে, বাসে আগুন লাগছে, সরকার বিজিবি নামিয়েছে এখন, এবং মানে সর্বোচ্চ সতর্কতায় আছে। সরকার বলেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো। আপনাদের লক্ষ্য কি? গোয়েন্দা সংস্থাগুলোর কাছে নাকি রিপোর্ট আছে আপনারা লাখো লোকের সমাবেশও করে ফেলতে পারেন। তো মানে কি ঘটাতে চাইছেন লকডাউন কর্মসূচিতে? ধন্যবাদ। লকডাউন এই কর্মসূচিটি ঘোষণা দেওয়া হয়েছে মূলত এই অসাংবিধানিক বেআইনি সরকারের বিরুদ্ধে জনগণের যে প্রতিবাদ রয়েছে, এই সরকারের যে বৈধতা নেই, এবং এটি এমন একটি আন্দোলন যে আন্দোলনে সাধারণ মানুষ সম্পৃক্ত থাকবে এবং মানুষ তার জায়গা থেকে সচেতন নাগরিক রাজনৈতিক দায়িত্ব হিসেবে তারা সেটি পালন করার চেষ্টা করবে। সে কারণে কিন্তু এটি মূলত এক ধরনের অসহযোগ কর্মসূচি। আমরা যদি বলি যে এই কর্মসূচিটির মূল মোটা দাগে এটা অহিংস অসহযোগ কর্মসূচি, যাতে করে এই দখলদার সরকার, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু দেশরত্ন শেখ হাসিনার বিরুদ্ধে যে ধরনের প্রতিহিংসামূলক মামলার কার্যক্রমটি চলমান রেখেছে, বাংলাদেশের মানুষ আসলে বলছে যে নতুন একটি আগরতলা ষড়যন্ত্র মামলা। তো সেই মামলার কার্যক্রম যেন বন্ধ করা হয়, একতরফা নির্বাচনের জায়গা থেকে যেন বর্তমান সরকার সরে আসে এবং বাংলাদেশে একটা নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠিত হয়, যারা ভবিষ্যতে বাংলাদেশে সকল রাজনৈতিক দল নিয়ে বাংলাদেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী একটা ইনক্লুসিভ, একটা ফেয়ার ইলেকশন, আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড বজায় রেখে একটা ইলেকশন তারা করবে। এই লক্ষ্য সামনে রেখে এই লকডাউন কর্মসূচি দেওয়া হয়েছে এবং এই লকডাউন কর্মসূচিকে ঘিরে কর্মসূচি 13 নভেম্বর, কিন্তু ইতিমধ্যেই কিন্তু এই কর্মসূচিটি অলরেডি পালিত হয়ে গেছে। কর্মসূচি ঢাকায় ঘোষিত হয়েছে, কিন্তু আপনি দেখবেন যে গোটা বাংলাদেশেই কিন্তু এই কর্মসূচির সমর্থনে মিছিল, মশাল মিছিল, রাস্তাঘাট অবরোধ করার মতো ঘটনা ঘটেছে এবং এটি অহরহ ঘটে যাচ্ছে। এবং এবং ঢাকা শহরেও কিন্তু মানুষের একটা স্বতঃস্ফূর্ত সাড়া, উন্মাদনা আমরা দেখতে পেয়েছি। মিছিলগুলোকে কেন্দ্র করে মানুষের অভূতপূর্ব সমর্থন পাচ্ছে এবং এই লকডাউনের সমর্থনে মানুষ কিন্তু অফিস আদালতে না যাওয়া, শিক্ষা প্রতিষ্ঠানে না যাওয়া, সেই বিষয়গুলো কিন্তু জোরালো ভাবে কাজ করা শুরু করছে। কারণ বাংলাদেশের মানুষের মধ্যে একটা বৃহত্তর গণজাগরণ তৈরি হয়েছে এবং লকডাউন আমি মনে করি যে সেটির একটি নিদর্শন। এবং এটি কিন্তু একটি আমাদের যে চূড়ান্ত আন্দোলনের কিন্তু এটি একটি সূচনা। কারণ আমাদের মূল লক্ষ্য, বাংলাদেশের মানুষের মূল লক্ষ্য, আমরা যে ডেমোক্রেটিক ট্রানজিশন বাংলাদেশে আমরা দেখতে চাই, সেটার কারণেই দখলদার সরকারকে সরে যেতে হবে, ট্রাইব্যুনালের অবৈধ ট্রাইব্যুনাল বাতিল করতে হবে। এই লক্ষ্যগুলো বাস্তবায়ন করার ব্যাপারে একটা যে মতৈক্য এবং বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে যে রাজনৈতিক প্রস্তুতিটি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে, সেটির সূচনা হিসেবে আমরা এটিকে দেখছি। এবং আমরা যেটি মনে করি যে আহ, এটি পরবর্তী ধাপে এটি আরো বেশি শক্তিশালী অবস্থান গ্রহণ করবে এবং শেষ পর্যন্ত দখলদার সরকারকে আসলে আন্দোলনের মাধ্যমেই বিদায়ের তাদের এক্সিটটা আসলে নিয়ে নিতে হবে। আগামীকালকে বিশেষভাবে মানে রাজপথে কোনো সমাবেশ, বেশি বেশি মিছিল, মানে জনসমাগম ঘটানোর আপনাদের পরিকল্পনা আছে? কারণ আপনি নিশ্চয়ই জানেন যে এরই মধ্যে জামায়াতে ইসলামী, ডাকসু, তারপর জুলাই ঐক্য নামে বোধহয় নতুন একটি সংগঠন, এরা প্রত্যেকেই বলেছেন যে তারা সারা বাংলাদেশেই, বিশেষ করে রাজধানী ঢাকায়, যেহেতু ঢাকায় আপনাদের মূল কর্মসূচি, তারা মানে ফ্যাসিবাদ ফ্যাসিবাদী শক্তি আপনাদেরকে প্রতিহত করতে তারা রাজপথে থাকবেন। তো আপনারা কি কালকে রাজপথে কোনো শোডাউন করবার কথা ভাবছেন বিশেষভাবে? এবং তাহলে তো একটা সংঘর্ষ অনিবার্য হয়ে পড়বে। দেখুন, যারা এই একটা গণতান্ত্রিক রাজনৈতিক দলের শান্তিপূর্ণ কর্মসূচি, গণতান্ত্রিক কর্মসূচি, অধিকার আদায়ের কর্মসূচি যারা প্রতিহত করতে চায় এবং সেটার জন্য যারা রাষ্ট্রকে ব্যবহার করে, পুলিশকে ব্যবহার করে, তারাই আসলে সত্যিকারের ফ্যাসিস্ট শক্তি, তারাই ফ্যাসিবাদী রাজনীতি বাংলাদেশে দেখতে চায়। তারা যে বাংলাদেশে কোনো ধরনের অন্তর্ভুক্তিতে বিশ্বাস করে না, গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাস করে না, তাদের এই ধরনের কর্মকাণ্ড এবং রাষ্ট্রীয়ভাবে অবস্থান, সরকারিভাবে অবস্থান প্রকাশ করার মাধ্যমে তারা তাদের অবস্থানটির আসলে এক ধরনের সিলমোহর লাগিয়ে দিচ্ছে। বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে, বাংলাদেশ ছাত্রলীগ সহ অন্যান্য গণতন্ত্রকামী মানুষের নেতৃত্বে আমরা যেটি করার চেষ্টা, এবং ইতিমধ্যে লকডাউন যেটি ছিল, জনগণকে সম্পৃক্ত করা, শান্তিপূর্ণ অসহযোগ আন্দোলনের শক্তি কি বহিঃপ্রকাশ করা, এই দখলদার সরকারের বিরুদ্ধে যে সমর্থন বাংলাদেশের মানুষ প্রত্যাহার করেছে সেটির একটি বহিঃপ্রকাশ ঘটানো, ট্রাইব্যুনালের বিরুদ্ধে বাংলাদেশের মানুষের যে সুস্পষ্ট অবস্থান রয়েছে, বাংলাদেশের মানুষ যে এটিকে মনে করে এক ধরনের প্রতিশোধের ট্রাইব্যুনাল, এক ধরনের প্রতিহিংসার ট্রাইব্যুনাল, এক ধরনের যুদ্ধাপরাধীদের বিচার বাস্তবায়ন প্রতিশোধের ট্রাইব্যুনাল, এটি যে এক ধরনের রাজাকারের ট্রাইব্যুনাল বাংলাদেশের মানুষের মনের ভাষায় যদি বলি, সেই এই বিষয়গুলোকে চ্যালেঞ্জ করার জন্যই কিন্তু সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক একটা জাগরণ তৈরি হয়েছে। এবং আমরা বিশ্বাস করি যে আগামীকালকে এবং ইতিমধ্যেই যেটি হয়েছে যে মিছিল,
অবস্থান কর্মসূচি গ্রহণ করা, শান্তিপূর্ণভাবে প্রতিরোধ গড়ে তোলা, অফিস আদালতের অসহযোগ কর্মসূচি বাস্তবায়ন করা, এই এই কর্মসূচিগুলো স্বতঃস্ফূর্তভাবে এবং দলীয়ভাবে সেটির বহিঃপ্রকাশ করবে। এবং 13 তারিখেও ইতিমধ্যেই সেটি আসলে সম্পন্ন হওয়ার দিকেই যাচ্ছে। এবং এই দখলদার সরকারের প্রস্তুতি আপনি যদি দেখেন, যে মনে হচ্ছে যে এই দখলদার সরকার যেন যুদ্ধে নেমেছে। আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে মজার মজার পোস্ট দেখছিলাম যে রাশিয়ায় ইউক্রেনের যতজন সেনা রয়েছে, আমাদের এই দখলদার সরকারের অবৈধ স্বরাষ্ট্র উপদেষ্টা, তিনি যে ব্যাখ্যা দিচ্ছেন যে এতজন পুলিশ, এতজন বিজিবি, এতজন আনসার বাহিনী রয়েছে, এটি সংখ্যাটা কিন্তু আসলে তার চেয়ে বেশি হয়ে যায়। তো এই দখলদার সরকারের সত্যিকার অর্থে তারা যে জোর করে ক্ষমতায় টিকে রয়েছে, তারা যে শুধুমাত্র রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ক্ষমতায় টিকে রয়েছে, জনগণের সমর্থন যে তাদের আসলে নেই, এবং রাষ্ট্রের সমস্ত শক্তি যে তারা আওয়ামী লীগকে বিনাশ করার, নির্মূল করার কাজে নিয়োজিত রেখেছে, এটি তারা প্রমাণ। এবং একই সঙ্গে এটিও প্রমাণিত হচ্ছে যে আওয়ামী লীগ বাংলাদেশের সবচেয়ে প্রাসঙ্গিক, আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতির গতিপথ নির্ধারণ করবে। এবং এটিও প্রমাণ করে যে আওয়ামী লীগের একটি শান্তিপূর্ণ অসহযোগ কর্মসূচি, এটির যে শক্তির বহিঃপ্রকাশ আমরা দেখতে পাচ্ছি, এটির মাধ্যমে বাংলাদেশের মানুষের সামনে রীতিমতো এটি পরিষ্কার হয়ে গেছে যে এই আওয়ামী লীগ বাংলাদেশে কোনো নির্বাচন সম্ভব হবে না, আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ সম্ভব হবে না। এবং এই দখলদার সরকারকে যে বিদায় নিতেই হবে, এটি যে একটি অনিবার্য বাস্তবতা, এই বাস্তবতা যত দ্রুত মেনে নিয়ে তারা পদত্যাগ করে সেটি যে তাদের সেটি যে একটি অনিবার্য বিষয়, এটি ইতিমধ্যে আসলে পরিষ্কার হতে শুরু করেছে। এবং বাংলাদেশের রাজনীতির গতিপথ সামনের দিকে কোন দিকে যাচ্ছে, রাজপথে রাজনীতির নিয়ন্ত্রণ কার হাতে থাকছে, বাংলাদেশের জনমত কার দিকে যাচ্ছে, এবং যে গণতান্ত্রিক শক্তির কথাও যদি বলি, সেই শক্তির খেলায় আসলে আওয়ামী লীগ যে নিশ্চিতভাবে বিজয়ী হতে যাচ্ছে, আমার কাছে মনে হচ্ছে যে এই লকডাউন কর্মসূচি ঘিরে এই বিষয়গুলো আসলে ক্রমান্বয়ে ফুটে উঠেছে। একটা ব্যাপক সহিংসতাও তো হচ্ছে, এই যে ককটেল ফুটছে, বাসে আগুন লাগছে, স্কুল গেটে বোমা ফুটছে, চার্চে বোমা মানে ককটেল ফুটেছে, তারপর প্রধান উপদেষ্টাদের ব্যবসা প্রতিষ্ঠান, এনজিওর গেটের সামনে আগুনের ঘটনা ঘটছে। সেগুলোর মাধ্যমে আতঙ্ক সৃষ্টি হচ্ছে এবং তার ফলেও একটা যান চলাচল এবং মানে মানুষের চলাচল শহরে কমে এসেছে। সেটাও কি আপনাদের লকডাউন সফল করতে কার্যকরী ভূমিকা রেখেছে কিনা? আমি মনে করি যে এই বিষয়গুলো যদি সঠিকভাবে আমরা জানতে চাই, তাহলে আমার কাছে মনে হয় যে অবৈধ দখলদার সরকারের প্রধান উপদেষ্টা, তথাকথিত প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে গ্রেপ্তার করে আসলে তাকে যদি এটি জবাবদিহিতার আওতায় নিয়ে আসা যায়, আমি নিশ্চিতভাবে বলতে পারি যে এই সন্ত্রাস কর্মকাণ্ডগুলোর পেছনে কারা আছে, জুলাই আগস্টে কারা সহিংসতা ঘটনা ঘটিয়েছে, আজকেও এই ঘটনাগুলো কারা ঘটেছে, এই গোটা উপদেষ্টা পরিষদকে যদি গ্রেপ্তার করা যায়, তাদের বিরুদ্ধে যদি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা যায়, এবং বিভিন্ন বেসরকারি সন্ত্রাসী গোষ্ঠী এই দখলদার সরকারের পৃষ্ঠপোষকতায় যেটি গড়ে উঠেছে, সেটি এনসিপি সহ অন্যান্য যে সন্ত্রাসী সংগঠনগুলো রয়েছে, সেগুলোকে যদি গ্রেপ্তার করে বিচারিক প্রক্রিয়ার আওতায় নিয়ে আসা যায়, যথোপযুক্ত প্রক্রিয়ায় তদন্ত করা যায়, তাহলে এটি গোটা বাংলাদেশের মানুষের সামনে উন্মুক্ত হবে এবং উন্মোচিত হবে। এবং এই বিষয়গুলোতে তারা রীতিমতো কিন্তু এক ধরনের তাদের যে বিশেষায়িত জ্ঞান রয়েছে, তাদের যে এক ধরনের দক্ষতা রয়েছে, এবং সেটি তারা সুনিপুণভাবে কাজে লাগায়, এটি তারা জুলাই আগস্টে দেখিয়েছে এবং তাদের কনফেশনের মাধ্যমে তারা সেটি প্রমাণ করেছে। আজকে তারা বাংলাদেশে তারা 90 ভাগ পুলিশ স্টেশনকে তারা লুটপাট করেছে, অস্ত্র লুট করেছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, একটি দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উল্লেখযোগ্য সংখ্যক সদস্য তারা নির্মম হত্যাযজ্ঞের শিকার হয়েছে, আহত হয়েছে। এই অবস্থার মধ্য দিয়ে তারা নিয়ে গেছে এবং বাংলাদেশের যারা কি পয়েন্ট ইনস্টলেশন গুলো রয়েছে সেগুলোতে তারা আক্রমণ করেছে। তো সন্ত্রাসীরাই বাংলাদেশে ক্ষমতায় আছে। আগে তারা একটা বৈধ গণতান্ত্রিক সাংবিধানিক সরকারকে চ্যালেঞ্জ করে তারা ক্ষমতার মসনদে বসেছে, আর এখন তারা তাদের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য আসলে সন্ত্রাসী কর্মকাণ্ডকে ব্যবহার করছে। এবং এটি আমি মনে করি যে প্রত্যেকটি হচ্ছে ফলস ফ্ল্যাগ অপারেশন। কারণ আপনি দেখবেন যে এই এইগুলো দেখানো হচ্ছে যাতে করে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে, ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে, সাধারণ মানুষের বিরুদ্ধে, গণতন্ত্রকামী মানুষের বিরুদ্ধে যেরকম গ্রেপ্তার, নির্যাতন, নিষ্পেষণ করছে, আইনের কোনো বালাই নেই। এই বিষয়গুলোতে যদিও বাংলাদেশের মানুষকে বোকা বানানো সম্ভব নয়, কিন্তু তারপরে এক ধরনের বৈধতা তৈরি করার জন্য, তারপরেও শুধু তাদের যে আন্তর্জাতিক যে তাদের প্রভুরা রয়েছে তাদের সামনে এটি উপস্থাপন করার জন্য আসলে তারা এই ঘটনাগুলো তারা নিজেরাই ঘটছে এবং দায়ভার তারা চাপিয়ে দিচ্ছে। গোটা বাংলাদেশে আপনি দেখবেন যে আওয়ামী লীগ, ছাত্রলীগ কিংবা সাধারণ মানুষ কি করার চেষ্টা করছে, তারা মানুষের সমর্থন আদায় করার চেষ্টা করছে, মিছিল করার চেষ্টা করছে, সংগঠিত হওয়ার চেষ্টা করছে,
মানুষ থেকে, বারান্দা থেকে, আহ পথচারীরা, তারা খুবই অসাধারণ ভাবে সমর্থন প্রকাশ করছে আওয়ামী লীগের রাজনৈতিক অধিকারের প্রতি, আওয়ামী লীগের শক্তিশালী অবস্থানের প্রতি। সেটি তারা বহিঃপ্রকাশ ঘটাচ্ছে। মানুষ, আওয়ামী লীগের নেতাকর্মীরা যখন মানুষের কাছে যাচ্ছে, লকডাউনের সমর্থনে যাচ্ছে, অনলাইনে অফলাইনে, মানুষ কিন্তু স্বতঃস্ফূর্ত ভাবে সাড়া দিচ্ছে। যে কারণে এই দখলদার সরকার আসলে সাধারণ মানুষ থেকে যখন সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে, তখন তাদের একমাত্র ভরসা আসলে যেটির উপর ভিত্তি করে তারা ক্ষমতা এসেছে, সেই সন্ত্রাসী কর্মকাণ্ড, সেই নাশকতামূলক কর্মকাণ্ড, সেটি করেই তার এক ধরনের ভয়ের সংস্কৃতি তারা চাপিয়ে দিতে চাচ্ছে বাংলাদেশের এই মানুষের যে উপরে। আপনি বললেন যে এই যে মানে এই ঘটনাগুলো সাজানো হচ্ছে যাতে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিপদে ফেলা যায়, আওয়ামী লীগ ছাত্রলীগের নেতাকর্মীদেরকে তো সন্ত্রাস বিরোধী আইনে মামলা দেওয়া হচ্ছিলই। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এই যে ব্যাপক পরিমাণ মামলা এবং সরকারও কোনো রাগঢাক করছে না যে তারা বিপুল পরিমাণ গ্রেফতার করছে, এবং এখন সন্দেহ হলেই, মানে আওয়ামী লীগ সন্দেহ হলেই গ্রেফতার করে ফেলতে হবে এই নির্দেশনাও স্বরাষ্ট্র উপদেষ্টা দিয়েছেন। আপনাদের নেতাকর্মীরা এরপরেও মাঠে নামছেন কেন? মানে অনেকেই তো ফেসবুকে এই প্রশ্নও করছেন যে মানে আওয়ামী লীগের নেতাকর্মীরা বা ছাত্রলীগ মানে অঙ্গ সংগঠন সমূহের নেতাকর্মীরা কেন নিজেদেরকে ঝুঁকিতে ফেলতে রাজপথে নামছেন তবু? এটি এই বিশেষ করে 5ই আগস্ট পরবর্তী বাস্তবতায় আওয়ামী লীগ ছাত্রলীগের নেতাকর্মীরা অসংখ্যবার সেটি প্রমাণ করেছে। কারণ এই সংগঠনের কর্মীরা জনগণের জন্য রাজনীতি করে, মানুষের জন্য রাজনীতি করে, একটা স্থিতিশীল গণতান্ত্রিক বাংলাদেশের জন্য তারা রাজনীতি করে। এবং যখন তারা দেখছে যে এই বিষয়গুলো চ্যালেঞ্জের মুখে রয়েছে, আমাদের মুক্তিযুদ্ধ, আমাদের অর্জন, সাধারণ মানুষের নিরাপত্তা, স্থিতি, সমৃদ্ধি যখন তাদের চ্যালেঞ্জের মুখে পড়ে গেছে, তখন বাংলাদেশের সামনে আসলে লড়াইয়ের কোনো বিকল্প নেই। বাংলাদেশের সামনে একটি রাস্তা, সেটি হচ্ছে যে আন্দোলন সংগ্রাম সংগঠিত করে এই দখলদারের কাছ থেকে, কবল থেকে বাংলাদেশের মানুষকে মুক্ত করাই হচ্ছে যে এখন সবচেয়ে বড় সাংবিধানিক দায়িত্ব, সবচেয়ে বড় নাগরিক দায়িত্ব, সবচেয়ে বড় রাজনৈতিক দায়িত্বের বিষয়। এবং একই সঙ্গে বাংলাদেশে এই সংগঠনটির নেতাকর্মীরা অসম্ভব সাহসের পরিচয় দিচ্ছে। মৃত্যুর শিকার হচ্ছে লাখো নেতাকর্মী, কারাগারে রয়েছে, রিমান্ডে রয়েছে, আত্মগোপনে থাকতে হচ্ছে, কিন্তু এর পরেও এই বিভীষিকাময় বাস্তবতার মধ্যেও কিন্তু তারা রুখে দাঁড়াচ্ছে। মিছিল ক্রমান্বয়ে বাড়ছে, রাজপথে অবস্থান ক্রমান্বয়ে শক্তিশালী হচ্ছে, কর্মসূচিগুলো আরো বেশি জনগণের অংশগ্রহণ কিন্তু বাড়ছে। এটি প্রমাণ করে যে আওয়ামী লীগের নেতাকর্মীরা ভীষণ আত্মবিশ্বাসী হয়ে উঠেছে, ভবিষ্যৎ সম্পর্কে তাদের কাছে একটা সুস্পষ্ট রোডম্যাপ তৈরি হয়েছে, এবং তারা প্রচন্ডভাবে প্রতিজ্ঞাবদ্ধ যে কোনো মূল্যে এই বাংলাদেশের বিদ্যমান সংকটের একটি সমাধান তারা করবে। শুধুমাত্র নিজেদের দলের প্রয়োজনে নয়, বাংলাদেশের মানুষের জন্য, বাংলাদেশের ভবিষ্যতের জন্য তারা সেটি করবেই করবে। এবং তারা এটিও বাংলাদেশের মানুষের সামনে এই আত্মবিশ্বাসটি বাড়ার আরেকটি কারণ হচ্ছে যে সবার কাছে এটি কম বেশি এক ধরনের প্রকাশিত হয়ে গেছে যে এই সরকারের পায়ের নিচে মাটি সরে গেছে। যে কারণে কিন্তু যত সময় যাবে দখলদার সরকার আসলে নিজেদের বাক্স পেটরা গুছিয়ে নিয়ে এক্সিট নেওয়ার ধান্দায় তারা আসলে ব্যস্ত থাকবে। এবং একই সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীরা, ছাত্রলীগের নেতাকর্মীরা, তারা জানে যে কোন রাজনৈতিক সিদ্ধান্তটি কখন গ্রহণ করতে হয়, কৌশলটি কিভাবে গ্রহণ করতে হয়। আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু দেশরত্ন শেখ হাসিনা জানেন যে গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামকে কিভাবে গতিশীল করতে হয়। যে কারণে গোটা সংগঠনের কর্মীরাই আত্মবিশ্বাসী, তারা অনেক বেশি প্রতিজ্ঞাবদ্ধ, এবং তারা নিশ্চিতভাবেই জানে যে এই খেলার ফলাফল কি হতে যাচ্ছে। এবং সে কারণে আমি মনে করি যে আওয়ামী লীগের নেতাকর্মীরা এই সমস্ত প্রতিকূলতা মোকাবেলা করুক, তারা মাঠে থাকবে এবং তারা ফলাফল আদায় করে নিয়ে আসলে ঘরে ফিরবে। সাদ্দাম, আপনাদেরকে তো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রলীগকে 2024-এর 15ই জুলাই সম্ভবত, না মানে আপনাদেরকে একরকমের বিতাড়িত করা হলো সাধারণ ছাত্রছাত্রীদের ব্যানারে, মানে জুলাই আগস্ট আন্দোলনে যুক্ত ছাত্রছাত্রীরা ছাত্রছাত্রীদের প্রতিরোধের মুখে আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয় ছেড়ে এলেন। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত রাতে নাকি, মানে মঙ্গলবার রাতে 5টি ভবনে ছাত্রলীগের তরফে তালা দেওয়া হয়েছে, মানে লকডাউন কর্মসূচির অংশ হিসেবে, এবং ছাত্রলীগের কয়েকজন নেতা তা নিয়ে ফেসবুক পোস্ট দিয়েছেন। এবং আমি দেখছিলাম সংবাদ মাধ্যমে অ্যাসিস্ট্যান্ট প্রক্টর নিজেও বলেছেন যে হ্যাঁ, এই তালা দেওয়ার ঘটনা ঘটেছে। তো আপনাদের মানে ছাত্রলীগ মুক্ত এই ক্যাম্পাসে আপনারা ঢুকলেন কি করে আর তালা দিলেন কি করে? এসব ঘটনা কিভাবে ঘটাচ্ছেন? যদি আগের প্রসঙ্গ আমি এটি অনেক ব্যাখ্যা দিয়েছি, তারপরে যেহেতু একটু নতুন আলোচনা এখানে, তারপরে বলি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশেষ করে ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ রাখার ঘোষিত সিদ্ধান্তকে সহযোগিতা করা, বাংলাদেশ ছাত্রলীগ ক্যাম্পাসে কোনো ধরনের সহিংসতামূলক ঘটনা যেন না ঘটে, কোনো
সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনা যেন না ঘটে এবং কোনো ধরনের টার্গেট কিলিং এর ঘটনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে যেন না ঘটতে পারে। সে কারণে ঢাকা ক্যাম্পাস ছেড়ে দেওয়া, অবস্থান পরিবর্তন করা, প্রশাসনিক সিদ্ধান্তটিকে সমর্থন করা, এটি বাংলাদেশ ছাত্রলীগের রাজনৈতিক সিদ্ধান্ত ছিল। রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করেই বাংলাদেশ ছাত্রলীগ সেটি করেছে। আর বর্তমান সময়ে যেটি হচ্ছে এবং সত্যিকার অর্থে এটি আমরা একবারে প্রকাশ্যেই বলতে পারি যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আওয়ামী লীগ ঘোষিত যে লকডাউনের কর্মসূচি সেটির সমর্থনে শিক্ষার্থীরা সেটি করে এবং সেটি ছাত্রলীগের দলীয় সাংগঠনিক পদবী যারা আছে তারাও নয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শিক্ষার্থী যারা আছে, আবাসিক হলে যারা যেসব শিক্ষার্থী থাকে, আমি এটা প্রকাশ্যেই বলতে পারি, তারা সেটি করেছে এবং ভবিষ্যতে এটি অব্যাহত থাকবে। এবং শুধুমাত্র আজকে ক্যাম্পাসে তালা দেয়া কেন, ক্যাম্পাসে তালা দিয়ে লকডাউন কেন? বাংলাদেশে যদি একতরফা ইলেকশনের চেষ্টা করা হয়, এই ট্রাইব্যুনালের তথাকথিত প্রহসনের ট্রাইব্যুনালের এই প্রহসন যদি অব্যাহত থাকে, পুরো ক্যাম্পাস লকডাউন নয়, ক্যাম্পাস শাটডাউন করে দিয়ে সাধারণ শিক্ষার্থীদের সমর্থন আদায় করে এই দখলদার সরকারের বিদায় করার পথটা কিভাবে প্রশস্ত করতে হয় সেটা বাংলাদেশ ছাত্রলীগের জানা আছে। এবং আমি দৃঢ়তার সঙ্গে বিশ্বাস করি যে এই আজকে গোটা বাংলাদেশের মানুষের ঘৃণার প্রতীকে পরিণত হয়েছে এই যমুনায় যিনি দখল করে আছেন তিনি বাংলাদেশের সমস্ত সোশ্যাল ফ্যাব্রিক ধ্বংস করে দিয়েছেন। বাংলাদেশের মানুষের ইকোনমিক সিকিউরিটিকে তিনি নির্বাসনে পাঠিয়েছেন। বাংলাদেশের মানুষের যে একটা লিবারেল ডেমোক্রেসি নিয়ে স্বপ্ন ছিল সেটিকে তিনি আজকে শুধুমাত্র নিজের ক্ষমতা জিয়ে রাখার জন্য মৌলবাদী গোষ্ঠীগুলোর কাছে আত্মসমর্পণ করেছেন। যে কারণে এবং আমাদের গোটা বাংলাদেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের নারীরা তাদেরকে মোরাল পুলিশিং এর শিকার করেছেন, মবস্টারদের সন্ত্রাস সহিংসতার শিকার করেছেন, বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলেছেন, ভবিষ্যৎ নস্যাৎ করে দিয়েছেন। যে কারণে বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের, বিশ্ববিদ্যালয়, কলেজ, মাদ্রাসা, স্কুল, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উন্মুখ হয়ে রয়েছে যেমন দিন কখন তৈরি হবে যখন গণ আন্দোলনের মাধ্যমে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের আন্দোলন এবং মিছিলের স্রোত যমুনা অভিমুখে তৈরি হয়ে যাবে, যেটি দেখা গেছে এটি একমাত্র নমুনা। ভবিষ্যতে যমুনা মুখে যে জনস্রোত তৈরি হবে সেটির জন্য শিক্ষার্থীরা প্রত্যাশা রয়েছে। এটি শুধুমাত্র আওয়ামী লীগের প্রতি সমর্থনের কারণে তা নয়, বরং এই দখলদার সরকারের প্রতি গোটা বাংলাদেশের মানুষের, বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে যে এক ধরনের ক্ষোভের সঞ্চার হয়েছে, এক ধরনের বিক্ষোভের সঞ্চার হয়েছে, সেটির বহিঃপ্রকাশ হিসেবে তারা সেটি করবে। এবং আমরা মনে করি যে আসলে তো লকডাউন কর্মসূচি শিক্ষা প্রতিষ্ঠানে তো আলাদা করে কর্মসূচি ঘোষিত হয়নি, তারপরেও কিন্তু আপনি দেখুন যে এই কর্মসূচিকে ঘিরে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এটির সমর্থনে মিছিল হয়েছে, এটির সমর্থনে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে লকডাউনের সমর্থনে অসহযোগ কর্মসূচি তারা পালন করছে। এবং আমি মনে করি যে এই কর্মসূচির ধারাবাহিকতায় গোটা বাংলাদেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাই অসহযোগ আন্দোলনে নামবে। যদি দখলদার সরকারের বিদায় না হয় তাহলে ক্যাম্পাস বন্ধ করে দিয়ে গণতান্ত্রিক আন্দোলন, বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে গণতান্ত্রিক দায়িত্ব রয়েছে সেটির বহিঃপ্রকাশ হিসেবে বাংলাদেশের শিক্ষার্থীরা তাদের অর্পিত দায়িত্ব করবে। এই যে সাদ্দাম, আপনি বারবার সাধারণ শিক্ষার্থী, এর আগে সাধারণ মানুষ, গণমানুষের সমর্থনের কথা বলছিলেন। আমি কারণ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তো ছাত্রলীগের সঙ্গে সম্পর্কিত পদ পদবীধারী তো অবশ্যই সম্পর্কিত কাউকে আর রাখা হয় নাই, তাদের সকলেরই ছাত্রত্ব, ডিগ্রি সবই বাতিল করা হয়েছে, বিশেষ করে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো এবং মেডিকেল কলেজগুলোতে। কাজেই সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে সাড়া পাওয়ার কথা বলছিলেন, সাধারণ মানুষ সাড়া দিচ্ছে বলছিলেন। কি ধরনের সাড়া পাচ্ছেন, কি ধরনের কি থেকে এই আত্মবিশ্বাস আপনাদের ভেতরে দানা বাঁধছে যে সাধারণ মানুষ আসলে আওয়ামী লীগের রাজনীতিকে, কারণ এটা তো আমরা 2024 আগস্টের পর থেকে শুনছিলাম যে সাধারণ মানুষ নাকি প্রতিরোধ করবে আওয়ামী লীগ ছাত্রলীগের রাজনীতিকে। সাধারণ মানুষ প্রতিরোধ না করে আপনাদেরকে একরকমের সমর্থন বা প্রচ্ছন্ন প্রত্যাশা আছে আপনাদের প্রতি, সেটা কেন এত আত্মবিশ্বাসের সঙ্গে বলছেন? একটি হচ্ছে যে এটির প্রমাণটা কি, এটির সবচেয়ে বড় প্রমাণ হতে পারে নির্বাচনের ফলাফল। একটি অবাধ গ্রহণযোগ্য নির্বাচনের ফলাফলে কি ধরনের তরুণ প্রজন্মের রায়, সাধারণ মানুষ, শিক্ষার্থী, তাদের সমর্থনটি কোন দিকে যাচ্ছে সেটির একটি বহিঃপ্রকাশ ঘটানোর সুযোগ থাকতে পারে। আমি এটি শুধু বলতে পারি যে বাংলাদেশের যে কোনো নিরপেক্ষ সরকারের অধীনে যদি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক নির্বাচন হয়, বাংলাদেশ আওয়ামী লীগ নিরঙ্কুশভাবে বিজয়ী লাভ করবে। এটি দলের প্রতি সমর্থনের একটি বহিঃপ্রকাশ হতে পারে। আরেকটি হচ্ছে যে এটির প্রমাণ আমরা দেখতে পাবো যে এই দখলদার সরকারকে যখন বিদায় নিতে হবে এবং সেটি তরুণ প্রজন্মের আন্দোলনের মাধ্যমে। এবং আমি মনে করি যে আমাদের সেই উদাহরণের জন্য আর খুব বেশি দিন আসলে অপেক্ষা করতে হবে না। আমি মনে করি যে সেটি খুব দ্রুতই তৈরি হবে, সেটি খুব দ্রুতই ঘটবে। কারণ আসলে বাংলাদেশের তরুণ প্রজন্মের মধ্যে এক ধরনের হতাশা তৈরি হয়েছে। এবং শুধুমাত্র যদি আমি এটি ধরেও নিই যে
জুলাই আগস্টের আন্দোলনে অনেকের সম্পৃক্ততা ছিল, কিন্তু যে প্রত্যাশাগুলোকে কেন্দ্র করে শিক্ষার্থীরা সম্পৃক্ত হয়েছে, সম্পৃক্ত হয়নি, কিংবা সমর্থন করেছে, প্রত্যাহার করেছে, কিংবা এক ধরনের আশা তৈরি হয়েছে, কিংবা প্রতিবাদ করেছে, আমি মনে করি যে তার কোনো কিছুই গত 15-16 মাস সালে আসলে প্রমাণিত হয়নি। বরং বাংলাদেশের তরুণ প্রজন্ম দেখেছে যে তাদের স্বপ্ন কিভাবে ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে, তাদের তরুণ প্রজন্মের স্বপ্ন বিক্রি করে কিভাবে এক একজন কোটিপতি হয়েছে, কিভাবে এক একজনের ব্যাংক ব্যালেন্স বেড়েছে, কিভাবে এক একজন কোটি টাকার গাড়ি হাঁকিয়েছে, কিভাবে এক একজন রাজনৈতিক দল তৈরি করেছে সরকারের পৃষ্ঠপোষক, শুধুমাত্র গুটি কয়েকের ভাগ্য বদলেছে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা করে। সাধারণ শিক্ষার্থীরা লাশ হয়েছে, আর এক একজন বাংলাদেশে কোটিপতি হয়েছে। এই তো বাংলাদেশের বাস্তবতা। যে কারণে, এবং যে ছেলেটি, মানুষ কি দেখছে, এই যে ছেলেটি কিছুদিন আগেও হয়তো টিউশনি করতো, কিংবা অন্য সবার কাছে সহযোগিতা নিয়ে শিক্ষা কার্যক্রম, অন্যান্য রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতো, আজকে যখন সেই একই তার সহপাঠী, তার অনুজ কিংবা অগ্রজ, সে যখন দেখতে পাচ্ছে যে বাংলাদেশের রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে কোনো ধরনের আইন, কোনো ধরনের নিয়ম, সমস্ত কিছুকে তুচ্ছ তাচ্ছিল্য করে দিয়ে আসলে নিজেদের নিজেদের ব্যাংক ব্যালেন্স বাড়িয়েছে, নিজেদের অর্থবিত্ত বৈভব তৈরি করেছে, তো স্বাভাবিকভাবে এর চেয়ে বড় উদাহরণ, এর চেয়ে বড় দৃষ্টান্ত মানুষের কাছে কি রয়েছে? প্রতারণার, আহ অনৈতিকতার, দুর্বৃত্তায়নের, দুর্নীতির সবচেয়ে বড় উদাহরণ তো হচ্ছে যে এই যারা এই তথাকথিত আন্দোলনের নেতৃত্ব দিয়ে আজকে নিজেদের ভাগ্য বদলে দিয়েছে, মানুষের ভাগ্য বদলে দেওয়ার কথা বলে। তো সে কারণে আমি মনে করি যে তরুণ প্রজন্ম অনেক বেশি সচেতন, এবং তারা যখন সেটি একেবারে সচেতন ভাবে দেখতে পেয়েছে, পার্থক্যটা যখন তারা অনুভব করেছে, তখন স্বাভাবিকভাবেই এই দখলদার সরকারের প্রতি মানুষের যে ক্ষোভ তৈরি হয়েছে, ঘৃণা তৈরি হয়েছে, প্রতিবাদ প্রতিরোধ তৈরি হয়েছে, সেটিও আমি মনে করি যে ধাপে ধাপে আমরা দেখছি, এবং সেটি আরো বাড়বে। আরেকটি দিক হচ্ছে যে আপনি যেটি বললেন যে আমাদের গোটা বাংলাদেশের ছেলে মেয়েদের সার্টিফিকেট কেড়ে নেয়া, ছাত্রত্ব কেড়ে নেয়া, শিক্ষা প্রতিষ্ঠানে যেতে না দেয়া। সর্বশেষ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি দেখবেন যে 403 জন শিক্ষার্থীকে কেন স্থায়ী বহিষ্কার করা হবে না, এবং আমি আজকে বলতে পারি এর 403 জনের সবাই কিন্তু বাংলাদেশ ছাত্রলীগের কর্মীও নয়। এর মধ্যে অনেকেই আছে যারা একেবারে সাধারণ শিক্ষার্থী, এর মধ্যে অনেকেই আছে যারা ঘটনার দিনও সেখানে হয়তো শিক্ষা প্রতিষ্ঠান দূরের কথা, ঢাকা শহরেও ছিল না, কিন্তু শুধুমাত্র যারা এই মব স্টার রয়েছে, ছাত্র নেতা, নামধারী, বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড যারা পরিচালনা করছে, তাদের দেয়া লিস্ট অনুসারে বিশ্ববিদ্যালয় প্রশাসন সেই লিস্টকে তারা অনুমোদন দিচ্ছে। গোটা দেশটাই আসলে এভাবে চলছে। উপদেষ্টা হয়েছে, কে লিস্ট দিয়েছে, জনগণ বানিয়েছে কিনা কেউ তো আর প্রমাণ করেনি, কেউ তো চেক করেনি এটা বৈধতা আছে কিনা। এভাবেই তো বাংলাদেশ অবৈধভাবে চলছে। ঠিক একইভাবে অবৈধভাবে তারা বহিষ্কার করছে, ঠিক একইভাবে অবৈধভাবে বিচারপতি নিয়োগ করা হচ্ছে, ঠিক একইভাবে অবৈধভাবে রায় দিচ্ছে, ব্যবসা বাণিজ্য নিয়ন্ত্রণ করছে, মানুষের জীবন জীবিকা লুটপাট করছে, আক্রমণ চালাচ্ছে, বেসরকারি বাহিনী গড়ে তুলছে, সাধারণ মানুষের উপর নির্যাতন চালাচ্ছে। গোটা দেশটাই তো এক ধরনের মাৎসন্যায় পরিণত হয়েছে। গোটা দেশটাই তো এক ধরনের এই যে এমন একটি দেশে পরিণত যেখানে কোনো আইন নেই, যেখানে কোনো নিয়ম নেই, যেখানে কোনো নীতি নেই, যেখানে কোনো গণতান্ত্রিক ধ্যান ধারণা নেই, এমন একটি দেশই তো আজকে বাংলাদেশ পরিণত হয়েছে। তো এখান থেকে আসলে উদ্ধার করার জন্য তরুণ প্রজন্মের ভূমিকা পালন করবে। আরেকটা বিষয় আমি আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে পরিষ্কার করে বলতে চাই, আমরা সবসময় সাধারণ শিক্ষার্থী যারা আমাদের বিরুদ্ধেও রাজনৈতিক আন্দোলন করার অধিকার সবারই আছে, ভবিষ্যতেও তারা করবে, এবং যারা আমাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে পারে, প্রতিবাদ করতে পারে, সেখান থেকে আমরা অনুপ্রেরণা গ্রহণ করব। কিন্তু একই সঙ্গে যারা অন্যায় কর্মকাণ্ড করেছে তাদের সবাইকে কিন্তু বিচারিক প্রক্রিয়ার আওতায় আসতে হবে, আইনগত প্রক্রিয়ার আওতায় আসতে হবে। আজকে দেখুন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 403 জন শিক্ষার্থীকে সরাসরি স্থায়ী বহিষ্কার করা হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কমপক্ষে সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী কমপক্ষে 2000 জন শিক্ষার্থী নিয়মিত শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করতে পারছে না। আবাসিক হলে থাকা, অন্যান্য সব সুযোগ সুবিধা সেটা তো বাদই দিলাম, ক্যাম্পাসে যাওয়া সেই সুযোগটুকু তারা করতে পারছে না। এবং গোটা বাংলাদেশের সমস্ত বিশ্ববিদ্যালয়, কলেজ, মফস্বলের শিক্ষা প্রতিষ্ঠান পর্যন্ত এই কিন্তু বাস্তবতা। সাধারণ শিক্ষার্থী, তরুণ বা বাংলাদেশ ছাত্রলীগ করার কারণে একজন তরুণ যখন এই অন্যায়গুলো শিকার হয়েছে, ভবিষ্যতে আমরা বলতে চাই রাষ্ট্রকে তার ক্ষতিপূরণ দিতে হবে। শিক্ষা জনিত যে সংকটের মুখে সে পড়েছে, সামাজিকভাবে যে সংকটের মুখে সে পড়েছে, বিভিন্ন ধরনের রাষ্ট্রের দমন পীড়ন, নির্যাতনের যে শিকার হয়েছে, বাংলাদেশ ছাত্রলীগের প্রত্যেকটি নেতাকর্মীর ক্ষতিপূরণ দিতে হবে, এবং রাষ্ট্রের কাছ থেকে আমরা সেটি আদায় করব। আরেকটি হচ্ছে যারা এই ধরনের অন্যায় কর্মকাণ্ডগুলো বৈধতা দিচ্ছে, অন্যায় কর্মকাণ্ডগুলো যারা এটি তৈরি করছে, বাস্তবায়ন করছে, বিশ্ববিদ্যালয়গুলোর এক একজন ভিসি হয়ে বসেছে,
বিভিন্ন চর দখলের মতো, হল দখলের মতো তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব পালন করে বসেছে। অথচ একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের প্রতি কোনো দায়বদ্ধতা নেই। কোন আইনের উপর ভিত্তি করে, কোন অপরাধের উপর ভিত্তি করে কাকে কি ধরনের শাস্তি দেওয়া হচ্ছে, একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তিনি প্রশাসক হোক না যাই হন, তার সেটি দেখার দায়িত্ব ছিল। আজকে আমি গোটা বাংলাদেশের বিশ্ববিদ্যালয় কলেজগুলোর শিক্ষা প্রশাসনের দায়িত্বে যারা আছেন, যারা এ ধরনের কর্মকাণ্ডগুলো করেছেন, বেআইনি ভাবে করেছেন, বাংলাদেশ ছাত্রলীগের কর্মী কিংবা সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে যারা এ ধরনের প্রহসন অন্যায় চাপিয়ে দিয়েছেন, আমি মনে করি যে সবাই ফৌজদারি অপরাধ করেছেন, নৈতিক অপরাধ তো বটেই। এবং এই প্রত্যেকটির সঙ্গে আমি সুস্পষ্ট ভাবে এটি পরিষ্কার হয়ে বলতে চাই, বাংলাদেশের প্রত্যেকটি ঘটনায় আমাদের ভুক্ত করা আছে। যারা অপরাধ করেছে তাদের অপরাধের শাস্তি সময় মতো সুনিশ্চিত করা হবে। সাদ্দাম, শেষ প্রশ্ন আপনাকে, যে প্রথম প্রশ্ন হচ্ছে যে এই যে আপনি যেখানে শেষ করলেন যে আপনারা আবার মানে ক্ষমতায় এলে বা আপনারা বাংলাদেশে ফিরলে এইসব ঘটনার শাস্তির আওতায় আসবে, তো জুলাই আন্দোলনে যারা জড়িত তাদের মূল আশঙ্কার জায়গা তো এটাই যে সে সময় অনেক ফৌজদারি অপরাধ ঘটে গেছে, তো সেগুলোর জন্য তো একটা দায় মুক্তি দেওয়া হয়েছে ইউনূস সরকারের তরফে তাদেরকে, যে এসবের বিচার হবে, জুলাই আন্দোলনে যা ঘটেছে সেগুলো তখন ফৌজদারি অপরাধ হিসেবে বিবেচিত হবে, এবং সে কারণে আওয়ামী লীগের রাজনীতিকে, আওয়ামী লীগকে আর কখনো ফিরতে দেওয়া হবে না, যাবে না। এই তত্ত্বটা তো আছে এবং এই আশঙ্কাটা তো তার মানে খুবই বাস্তব এবং সত্যি। আর পরবর্তী প্রশ্ন, আপনাদের পরবর্তী পরিকল্পনা কি, পরবর্তী আন্দোলন মানে কি, আপনাদের পরবর্তী কর্মসূচি হতে যাচ্ছে? আপনাদের সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে আলাপ করেই তো নাকি সকল আন্দোলন কর্মসূচি এগুলো গৃহীত হচ্ছে, কি নির্দেশনা পাচ্ছেন? প্রথম কথা হচ্ছে, যারা অপরাধ করেছে তারা তো শাস্তির আওতায় আসবে, এটি যে কোনো একটা গণতান্ত্রিক আইনি রাষ্ট্রের বাধ্যবাধকতা, এটি সেটি তো হবেই। কিন্তু এটির সঙ্গে যারা সম্পৃক্ততা নেই তার তো শঙ্কিত হওয়ার কারণ আছে বলে মনে করি না। এবং যারা এটি এই মেটিকুলাস ডিজাইনের সঙ্গে যারা সম্পৃক্ত, বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড যারা করেছে, জুলাই আগস্ট করেছে, আগস্ট পরবর্তী বাস্তবতায় বাংলাদেশে যারা করেছে, তারা তো বিচারিক প্রক্রিয়ার আওতায় অবশ্যই আসবে। আর আরেকটি দিক হচ্ছে যে এখানে এই ইন্ডেমনিটি, এই এক টুকরো অবৈধ কাগজ, এটিতে কি এসে যায়? এই দখলদার সরকারই তো অবৈধ। এর আগেও তো ইন্ডেমনিটি দিয়েছে, সেই ইন্ডেমনিটি কি বঙ্গবন্ধুর খুনিদের রক্ষা করতে পেরেছে? আইনগত প্রক্রিয়ায়, বিচারিক প্রক্রিয়ায় তাদের শাস্তি নিশ্চিত করা হয়েছে। আর আওয়ামী লীগ ফিরবে কি ফিরবে না, আওয়ামী লীগ রয়েছে, আওয়ামী লীগ ফিরবে কি ফিরবে না, আওয়ামী লীগ কতটা শক্তিশালী ফিরবে না ফিরবে, এটি অন্য কারো সিদ্ধান্তের উপর নির্ভর করে না। এটি অন্য কারো চাওয়া না চাওয়া, অন্য কারো রাজনৈতিক সমীকরণ, অন্য কারো কৌশল, ক্ষমতায় থাকা ক্ষমতায় না থাকা, কোনো কিছুর উপর নির্ভর করে না। আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতির নির্ধারক হয়ে থাকবে। এবং এটির কারণ হচ্ছে জনগণের সঙ্গে আওয়ামী লীগের নিবিড় সম্পৃক্ততা। এটির কারণ হচ্ছে যে বাংলাদেশ আওয়ামী লীগের সুদীর্ঘ রাজনৈতিক অবস্থান, যে অবস্থানের মাধ্যমে এই ভূখণ্ডের মানুষ স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র, অর্থনৈতিক উন্নয়ন সবকিছু পেয়েছে। বাংলাদেশের মানুষের সঙ্গে সম্পৃক্ততাই আওয়ামী লীগকে করেছে। এটির মাধ্যমে আওয়ামী লীগের শক্তিশালী প্রত্যাবর্তন সুনিশ্চিত হবে, ক্ষমতার রাজনীতিতেও থাকবে এবং সবসময় বাংলাদেশের রাজনৈতিক গতিপথ নির্ধারণে বাংলাদেশ আওয়ামী লীগ শক্তিশালী জায়গায় থাকবে। এবং দেখুন যে বাংলাদেশ আওয়ামী লীগের প্রাসঙ্গিকতা আরো বেড়েছে। এই বাংলাদেশে বর্তমানে রাজনৈতিক যে চালিকা শক্তি রয়েছে, বাংলাদেশে বর্তমানে রাজনৈতিক যে আলাপ আলোচনা, প্রাসঙ্গিকতা, এই দখলদার সরকারের কৌশল নির্ধারণ, অন্যান্য রাজনৈতিক দলের কৌশল নির্ধারণ, সবকিছুই তো বাংলাদেশ আওয়ামী লীগকে ঘিরে। গোটা বাংলাদেশের কারাগারগুলো আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে বন্দী করে দিয়েই তো তারা সেটি করেছে। আজকে আওয়ামী লীগের কর্মসূচির উপর নির্ভর করে সরকারের কর্মকাণ্ড কি হবে না হবে সেটি নির্ভর করছে। অন্যান্য রাজনৈতিক দলের কর্মসূচি নির্ভর করছে আওয়ামী লীগের দিকে তাকিয়ে, এবং বাংলাদেশের মানুষও তাকিয়ে আছে আওয়ামী লীগের দিকে। যারা বাংলাদেশে একটা স্থিতিশীল গণতান্ত্রিক দেশ দেখতে চায়, একটা সবসময় বাংলাদেশে যেন শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের ধারণাটি প্রতিষ্ঠিত হয়, সংসদীয় নির্বাচনগুলো যেন সবার কাছে গ্রহণযোগ্য এবং অন্তর্ভুক্তিমূলক হয়, সবাই এর জন্য আওয়ামী লীগের দিকে আসলে তাকিয়ে রয়েছে। কারণ বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎটা, বাংলাদেশের রাজনৈতিক সমীকরণ এমন জায়গায় চলে গেছে যেখানে আওয়ামী লীগে কেবলমাত্র এখান থেকে সঠিক পথে বাংলাদেশকে পরিচালিত করতে পারে। বাংলাদেশে যেসব ভীতির জায়গা তৈরি হয়েছে, শঙ্কার জায়গা তৈরি হয়েছে, এবং ডেমোক্রেটিক ট্রানজিশনের ক্ষেত্রে যেসব যে হুমকিগুলো তৈরি হয়েছে, এই কাজগুলো মোকাবেলা করার ক্ষেত্রে, এবং বাংলাদেশের রাজনৈতিক যে ভারসাম্যহীনতা তৈরি হয়েছে আওয়ামী লীগকে একতরফা ভাবে অবৈধভাবে কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করার কারণে, এবং ভবিষ্যতে একতরফা নির্বাচন গ্রহণ করার মাধ্যমে বাংলাদেশের রাজনীতিতে যে ভারসাম্যহীনতা তৈরি করেছে, এটি থেকে পরিত্রাণের একমাত্র উপায় হলো আওয়ামী লীগের নেতৃত্বে যে গণতান্ত্রিক আন্দোলন পরিচালিত হচ্ছে, এটি সাফল্যমণ্ডিত হওয়ার উপরে আসলে এই পুরো যাত্রাপথটি নির্ভর করছে। যে কারণে আওয়ামী লীগ শুধুমাত্র আজকে এই রাজনৈতিক দলের
পরিধির মধ্যে সীমাবদ্ধ বিষয়টি সেটি নয়। বর্তমান সময়ে প্রাসঙ্গিকতা এত বেশি বৃদ্ধি পেয়েছে যে বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যতে আসলে আওয়ামী লীগের সংগ্রামের উপর নির্ভর করছে, এবং আওয়ামী লীগ সেটি করবে বঙ্গবন্ধু দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে। এই সংগ্রাম সাফল্যমণ্ডিত এবং আমাদের ভবিষ্যৎ আসলে রাজপথেই নির্ধারিত, এবং এটির যে টাইমলাইন জনগণই নির্ধারণ করবে। এবং আমি বিশ্বাস করি লকডাউন থেকে যেটির সূচনা হয়েছে, এই সূচনা বিন্দু শেষ পর্যন্ত আসলে এই দখলদার সরকারের বিদায়ের পথেই যাবে, এবং এই সরকারকে আসলে বিদায় নিতে হবে। এই নভেম্বর আসলে সরকারের জন্য বিদায়ের প্রহরের প্রথম ঘন্টাটি আসলে বাজছে, এবং এই 13 নভেম্বরে যে লকডাউন সূচিত হচ্ছে, এটি আন্দোলনকে ভবিষ্যতের ধাপে ধাপে নিয়ে যাবে, এবং আন্দোলনকে এমন জায়গায় নিয়ে যাবে যেটির মাধ্যমে আসলে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের প্রেক্ষাপটটি তৈরি হবে, এবং এই অবৈধ সরকারকে বিদায়ের পথটি আসলে প্রশস্ত হবে। যে কারণে আমি মনে করি যে এই 13 নভেম্বরের লকডাউন একটি আন্দোলনের সূচনা মাত্র, যে সূচনা বিন্দু আসলে বাংলাদেশের ভবিষ্যৎকে নির্ধারণ করবে। অসংখ্য ধন্যবাদ সাদ্দাম হোসেন আমাকে সময় দেওয়ার জন্য। দর্শক, আপনাদেরও ধন্যবাদ যারা এতক্ষণ সঙ্গে